আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কি তখন থেকে টানাটানি করছেন ওকে নিয়ে? হচ্ছেটা কি শুনি? আপনিও চলুন, আর সেটা আপনার ফ্রেন্ড থেকে জেনে নিন। আর এই মেয়ে, তুমি তাড়াতাড়ি আসো আমার সাথে প্রিন্সিপালের অফিসে। আফিফ নোয়ার হাত ছেড়ে দিয়ে হাঁটা ধরলো। আফিফ নোয়ার হাত এতটাই জোরে ধরেছিল যে নোয়ার হাতে তার 5 আঙ্গুলের ছাপ বসে আছে। নোহা অনিমাকে বলল, আয় আমার সাথে, সব বলছি। নোয়া যেতে যেতে অনিমাকে সব কথা বলল। অনিমারও মনেও একটা প্রশ্ন, যদি সোহান পরে ঝামেলা করে তাহলে কি হবে? আফিফ প্রিন্সিপালের সামনে আসতেই দেখলো দরজার পাশে সোহান দাঁড়িয়ে আছে। আফিফ সোহানের দিকে তাকিয়ে একটি বাঁকা হাসি দিয়ে ঢুকে গেল। তার পিছনে পিছনে সোহানও ঢুকলো, আর সোহানের পিছে পিছেই নোহা ঢুকলো। তাদেরকে দেখে প্রিন্সিপাল এক প্রকার চিল্লিয়ে বলল, হচ্ছেটা কি আমার ভার্সিটিতে? এই ভার্সিটি থেকে আগে সবাই গ্রাজুয়েট হয়ে বের হতো, আর এখন তোমরা গুন্ডা হয়ে বের হচ্ছ, যখন তখন ক্যাম্পাসে মারামারি করছো। আমি কমপ্লেইন পেতে পেতে অতিষ্ঠ। আজই তোমাদের লাস্ট ওয়ার্নিং। আফিফ স্যারের উদ্দেশ্য বলে উঠল, স্যার, চোখের সামনে অন্যায় হতে দেখবো নাকি? স্যার, সোহান সকাল থেকে ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের র্যাকিং করছিল, কিন্তু এই মেয়েগুলোর সাথে অতিরিক্তই করে ফেলেছিল। তাই আমি তাকে মানা করার এক পর্যায়ে সে হাতাহাতিতে নেমে আসে। প্রিন্সিপাল সোহানের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালেন। সোহান তো পুরাই আফিফের কথায় সে বলে উঠল, আর আফিফ একদম মিথ্যা বলছে, এমন কিছুই হয়নি। স্যার, আমি সত্যিই বলছি। এই তো তারাও আছে রুমে, আপনি না হয় তাদেরই জিজ্ঞেস করুন। স্যার নোয়া আর অনিমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, এইসব যা আফিফ বলছে সত্যি নাকি? নোয়া কাঁপছে থরথর করে। আফিফ রাগী দৃষ্টিতে নোয়ার দিকে তাকিয়ে আছে। সেদিকে চোখ পড়তে নোয়া বলে উঠল, হ্যাঁ স্যার, সব সত্যি। ঠিক আছে, তোমরা যাও। নোয়া আর অনিমা চলে গেল। সোহান রাগে গজগজ করছে, আর আফিফ মনে মনে পৈশাসিক আনন্দ নিচ্ছে। স্যার সোহানের দিকে তাকিয়ে বলল, এইবার লাস্ট ওয়ার্নিং দিচ্ছি তোমাকে, আর যাতে এইসব না শুনি, আর ক্যাম্পাসে র্যাগিং যাতে আর না হয়। নেক্সট টাইম তোমাকে রাস্টিকেট করতে হাত কাঁপবে না আমার। জি স্যার। তোমরা যেতে পারো। আর ধন্যবাদ আফিফ প্রতিবাদ করার জন্য। তবে মারামারি নট একসেপ্টেড মাথায় থাকে যেন। থ্যাংক ইউ স্যার। সোহান আর আফিফ বের হয়ে গেল রুম হতে। আফিফের ঠোঁটের কোণে বাঁকা হাসি। সোহান আফিফের দিকে রাগীভাবে তাকিয়ে বলল, তোকে আর ওই মেয়েগুলোকে আমি দেখে নিব। যা, আমিও দেখে নেব। প্রিন্সিপালের অফিস হতে বেরিয়ে নোয়া আর 1 মিনিটও ক্যাম্পাসে দাঁড়ায়নি। সে রিক্সা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। অনিমার বাবা আসার কথা ভার্সিটিতে, তাই সে নোয়ার সাথে যায়নি। আফিফ অনিমার কাছে এসে দৌড়ে জিজ্ঞেস করে, আপু, আপনার ফ্রেন্ড কোথায়? ভাইয়া, নোহা তো মাত্রই রওনা দিল বাসার জন্য। ও শিট, ও কোন দিকে গিয়েছে আর কিসে করে? এই তো এই রোড দিয়ে গিয়েছে, রিক্সা ছিল, হয়তো বেশি দূর যায়নি। ওকে ওকে, আমি আসি। এই বলে আফিফ ভার্সিটির পার্কিং লট হতে নিজের বাইকটা নিয়ে নোয়ার পিছনে পিছনে রওনা দিল। এদিকে পথের মধ্যে নোয়ার রিক্সার সামনে সোহান বাইক নিয়ে এসে দাঁড়ায়। সোহানকে দেখেই নোয়া ভয়ে থরথর করে কাঁপতে থাকে। সে মনে মনে আল্লাহকে স্মরণ করছে। সোহান বাইক হতে নেমে গিয়ে নোয়াকে রিক্সা হতে হাত ধরে টেনে নামালো। সোহান খুব রেগে আছে। সে রাগান্বিত স্বরে নোয়াকে বলল, এই মেয়ে প্রিন্সিপালের সামনে মিথ্যা বললি কেন? আফিফের কথাই হ্যাঁ? নোয়া কিছুই বলছে না, তার মুখ দিয়ে আওয়াজ বের হচ্ছে না। নোয়া অনেক ভীতু হয়ে আছে। এদিকে সোহানের রাগ ক্রমাগত বাড়ছে। উফ, ফালতু মেয়ে, জবাব দিচ্ছিস না কেন? এই বলে সোহান নোয়াকে থাপ্পড় মারতে উদ্যোগ নিতেই আফিফ এসে সোহানের হাত ধরে ফেলে। সোহানকে এক ধাক্কায় নিচে ফেলে দিয়ে তাকে আঙ্গুল তাক করিয়ে বলল, আর কখনো যদি নোহার সাথে বাজে ব্যবহার করিস অথবা করার চেষ্টা করিস, আমার থেকে খারাপ কেউ হবে না। তুই কি মনে করিস ওকে আমি এমনিতে ছেড়ে দিব? আমাদের শত্রুতাও তো এখন শুধু তোর আর আমার মাঝে নেই, ওর আর আমার মাঝে ছড়িয়ে পড়েছে। এই 2 টাকার মেয়েকে আমি দেখেই ছাড়বো। তোকে আমি। আফিফ সোহানের মুখে এক ঘুষি বসিয়ে দেয়। তারপর নোয়ার হাত ধরে নিয়ে বাইকের পাশে দাঁড় করিয়ে নিজে বাইকে উঠল। তারপর তাকে বলল, বাইকে বসো। নোয়া নিঃশব্দে কাঁদছে, মাথা নিচু করে। সে তখনও ঠায় দাঁড়িয়ে আছে। কি হলো, কথা কানে যাচ্ছে না? বাইকে বসো। আফিফের চিল্লিয়ে বলাতে নোয়া ভীষণ ভয় পেল। সে মাথা তুলে তাকাতে আফিফ দেখে নোয়া কাঁদছে। আফিফের হঠাৎ প্রচণ্ড খারাপ লেগে উঠল নোহার জন্য। সে মনে মনে ভাবল, উফ, নিজে জেতার জন্য আমি মেয়েটাকেও নিজের শত্রুতায় জড়িয়ে ফেললাম। এখন থেকে ওর খেয়ালও আমাকেই রাখতে হবে। সোহানের বিশ্বাস নেই কখন কি করে বসে, আর মেয়েটা কাঁদছে আমার জন্যই, আর এত ঝামেলা পোহাতে হচ্ছে। নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে। কি যে করি। আফিফ বাইক হতে নেমে নোহার 2 গালে হাত দিয়ে ধরে
তার চোখের পানি মুছে দিল। নোহার চোখের পানিতে তার নিকাব ভিজে গেছে। আফিফ নোহাকে বলল, আই এম সো সরি, আমার জন্য তোমাকে ঝামেলা পোহাতে হচ্ছে, কিন্তু টেনশন নিও না, আফিফ যা বলে তা করেই। তোমার সিকিউরিটির রেসপন্সিবিলিটি আমার। আর শোনো, তোমাকে প্রতিদিন আমি ভার্সিটিতে আনবো, আর আমি বাসায় পৌঁছে দিয়ে আসবো। নোহা আফিফের কথায় অবাক হয়ে উঠল। সে একটু প্রস্তুত হয়ে বলল, না, দরকার নেই, আমি আসতে পারবো, আর অনিমা আছেই। দেখো, সোহানের বিশ্বাস নেই, সে কখন কি করে বলা যায় না। আর অনিমাও একজন মেয়ে, ওর ক্ষমতা নেই তোমাকে প্রোটেক্ট করার। প্লিজ মানা করো না, তোমার কিছু হলে আমি দায়ী, দোষ আমারই। আচ্ছা ঠিক আছে। এবার চলো বাইকে বসো, বাসায় পৌঁছে দিয়ে আসি। আফিফ বাইকে বসে স্টার্ট দিতেই নোহা বাইকে উঠে বসলো। আফিফ নোহাকে বলল, শক্ত করে ধরে বসো। নোহা আফিফের কাঁধে ধরে বসলো। সারা পথ দুজনে কোনো কথা বলল না। মহাপল্লীর কিছু দূর আগের মোড়ে এসে নোহা বলল, এখানেই থামিয়ে দিন, বাকি পথ আমি একাই যেতে পারবো। আফিফ বাইক স্টপ করতেই নোহা নেমে পড়ল। বাসা কোথায় তোমার? এখান থেকে একটু সামনেই। ও আচ্ছা। থ্যাংক ইউ। আসলে মামুনি দেখলে রাগ করবে, তাই একটু আগেই নেমে পড়লাম। আর শোনো, কালকে ঠিক 9টায় আমি এখানে আসবো, ঠিক টাইমে চলে এসো কিন্তু। আর ভুলেও একা যাবে না ভার্সিটির দিকে। ওকে, ডোন্ট ওয়ারি। এখন আসি, আল্লাহ হাফিজ। নোহা চলে গেল। আফিফ নোহার যাওয়ার পথের দিকে চেয়ে আসে। এই কিছু ঘন্টার মধ্যেই আফিফ নোহার মায়ায় পড়ে গেল। নোহা যেতে যেতে এক সময় চোখের আড়াল হয়ে গেল। আফিফ বাইক স্টার্ট দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। বাসা হতে প্রায় 5 মিনিট আগের পথে নেমেছিল নোহা, কারণ সে চায় না আফিফ জানুক সে কোথায় থাকে। নোহা কুটিতেই ঢুকতেই দেখলো শবনম বেগম বারান্দায় বসে আছেন। নোহা গিয়ে তার নিকাব খুলে শবনম বেগমের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। শবনম বেগম নোহার এমন আচরণ মোটেও অবাক হননি। নোহা যখনই ঘরে ফিরে সে এমনই করে। শবনম বেগম নোহার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে তাকে জিজ্ঞেস করলো, দিন কেমন কাটলো আজকে? অনেক ভালো মামুনি। জানো, ক্যাম্পাসটা অনেক সুন্দর, আর ক্লাস করেও খুব ভালো লাগে। জানিস মা, আমারও খুব শখ আছিল পড়ালেখার, কিন্তু আল্লাহ কপালে হয়তো লেখে নাই, তাই আর হইল না। এই কুঠিতে কেউ কখনো কয় নাই যে তারা কাম করার পাশাপাশি পড়তে চায়। তুই প্রথম কইছিলি। জানোস, সেদিন আমি খুব খুশি হয়েছিলাম। আমি যা পাই নাই তা তোরে দেওয়ার চেষ্টা করতেছি। তোর উপরে অনেক বিশ্বাস আমার। একদিন তুই বড় কিছু হবি। তুমি শুধু দোয়া করবে মামুনি, আর আমার উপর বিশ্বাস রাখবে। আমি তোমার স্বপ্ন একদিন পূরণ করবই। সে তো জানি, আমার লক্ষ্মী মাইয়া। তুই এখন যা, গোসল কইরা খাইয়া দাইয়া আরাম কর। বিকালের পর কামে লাগুন লাগবো। তোর অনেক গ্রাহক আছে আজকা। কথাটা শোনা মাত্রই নোহা উঠে বসলো। তার চোখের কোণে পানি চিকচিক করছে। সে একটি দীর্ঘশ্বাস ফেলে শবনম বেগমের হাত ধরে বলল, এই অভিশাপ জীবন হতে আমি কখন মুক্তি পাবো মামুনি? যেদিন তুই বড় কিছু হবি সেদিন আমি নিজেই তোরে মুক্ত কইরা দিমু। তারপর এইখান থেকে দূরে যাবিকা আর নিজেরে প্রতিষ্ঠিত করবি। এই অভিশাপ জীবন থেকে অনেক দূরে যাইতে হইব তোর। শবনম বেগম নোহাকে বুকে জড়িয়ে নিলেন। নোহা চোখের জল মুছে ফেললো, তারপর ওনাকে জড়িয়ে ধরলো। সেই দিনের অপেক্ষায় আছে যেদিন এই জীবনের সমাপ্তি ঘটবে। নোহা শবনম বেগমের কাছ হতে উঠে ছাদের চিলকোঠার ঘরটিতে গেল। এই ঘরটি তার একান্তই ব্যক্তিগত। সে এখানে পড়ালেখা করে আর আল্লাহর ইবাদত করে। নোহা এত জঘন্য স্থানে থেকেও আল্লাহর ইবাদত করতে একটুও পিছুপা হয়নি। সে প্রত্যেকবার নামাজ পড়ার আগে নিজেকে পবিত্র করে নেয়, আর এই ঘরটিও সে সবসময় পবিত্র করে রাখে। নোহা তার রিডিং টেবিলে বসতে বসতে আফিফের কথা ভাবতে লাগলো। আফিফ যে কতটা খারাপ সে ভেবেছিল, আসলে সে ততটা খারাপ নয়। তার প্রতি আফিফের দায়িত্বশীলতা দেখে সে বরাবরই মুগ্ধ। এদিকে আফিফ তার ব্যালকনিতে গিটার নিয়ে বসেছে। তার চোখের সামনে শুধু নোহা ভাসছে, অথচ সে এখনও নোহার চেহারাও দেখেনি। তারপরেও সে তার প্রতি দুর্বল হয়ে পড়েছে। এই প্রথম কোনো মেয়ে আফিফের মনে এত দাগ কেটেছে। ভাই কি ভাবছিস? রাফির কথায় আফিফের ধ্যান ভাঙল। রাফি 2 কাপ কফি নিয়ে এসে আফিফের পাশে বসতে বসতে বলল, এত গভীরভাবে কি ভাবছিলি? আফিফ রাফির কাছ থেকে কখনো কিছু লুকায় না। তার এক নাগারে সব বলতে লাগলো। আফিফের কথা শুনে রাফি তো অবাক। আজ একদিন ভার্সিটিতে মিস দিলাম আর তুই এত কিছু ঘটিয়ে ফেললি, জাস্ট ওয়াও। যাক, লাইফে তোর তাহলে এবার কেউ আসলো শেষমেশ। ধুর, তুই কতদূর চিন্তা করে ফেলেছিস? জাস্ট কয়েক ঘন্টারই পরিচয়। দেখ ব্রো, তুই আগে পরে এই মেয়ের প্রেমে পড়বি, লিখে রাখ আমার কথা। রাফি হাসতে হাসতে চলে গেল আর আফিফকে ভাবনায় ফেলে গেল। রাফি আফিফদের ভার্সিটির 2nd ইয়ারের স্টুডেন্ট, আর আফিফ লাস্ট ইয়ারের। পরের দিন সকালে নোয়া বের হতে একটু লেট হয়ে গেল। আফিফ নোয়ার জন্য আগে থেকেই দাঁড়িয়ে ওয়েট করছিল। নোয়া আসতেই সে বাইক স্টার্ট দিতে দিতে নোয়াকে বলল, দেরি হলো যে? আসলে বুঝিনি
যে আপনি একদম সময় মতো চলে আসবেন। শুনো, আমি কিন্তু অনেক পাংচুয়াল, সময়কে খুবই মেনে চলি, মনে রেখো। আর কখনো যাতে দেরি না হয়। আচ্ছা, আর কখনো হবে না। বসো। নোহা উঠে বসতে আফিফ বাইক স্টার্ট দিল। আজ তারা পথে একটু আধটু গল্প করলো। আফিফ নোয়াকে তার ফ্যামিলির সম্পর্কে জিজ্ঞেস করলো। ফ্যামিলিতে কে কে আছে তোমার? নোয়া এই প্রশ্নটি শুনে কেমন যেন চুপ হয়ে গেল। নোয়ার একটা পরিবার আছে ঠিকই, কিন্তু সে জানে না এখন কোথায় আছে, কেমন আছে। নোয়ার সবই মনে আছে, তার মা বাবা ছোট বোন সবার চেহারাই তার চোখের সামনে ভাসছে। তার বর্তমান পরিবার বলতে শবনম বেগম আর কুঠির মেয়েগুলোই আছে। তার দু চোখ ভরে এলো। আফিফ আবার বলল, কি হলো বললে না? আমি আর আমার মামুনি। জানো, আমার ফ্যামিলিটাও সেমই। আমি, ছোট মা আর আমার ছোট ভাই। বাবা নেই, আজ 7 বছর হলো। আচ্ছা শোনো, আমার নাম্বারটা রাখো। ক্লাস শেষে আমায় একটা কল দিও। ভুলেও একা যাওয়ার সাহস করবে না। আচ্ছা, এবার আমি আসি। যাও, কিন্তু সাবধানে। আফিফের আচরণে নোহার ভালো লাগা যেন ক্রমাগত বাড়ছে। সে আফিফের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, থ্যাংক ইউ। আফিফ নোয়ার চাউনিতে প্রায় হারিয়ে গিয়েছিল। নোয়ার প্রতি উত্তরে সে আর কিছুই বলতে পারেনি। নোয়া চলে আসলো। নোয়া ক্লাসে ঢুকতেই দেখলো অনিমা বসে আছে। অনিমা নোয়াকে দেখে তার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কি রে, আমি তোর জন্য কতক্ষণ অপেক্ষা করলাম, আর তুই আমাকে না বলেই বেরিয়ে গেলি? একটা কল তো দিতেই পারতিস। সরি, আসলে আমি আফিফের সাথে এসেছি আজকে। কি? অনিমা তো পুরাই অবাক। তারপর নোয়া অনিমাকে সব খুলে বলতে অনিমা আসল ঘটনা বুঝতে পারলো।